নমস্কার। আজকের বিশেষ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিশেষ দিন, বিশেষ করে আমাদের কাছে, আমি শুধু নয়, আমরা যারা আমাদের মাস্টারমশাই সত্য চিন্তামণি পরমহংসের 110তম জন্ম উৎসবে সবাই একত্রিত হয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই বিশেষ অনুষ্ঠানের জন্য। মাস্টারমশাই, আমি মাস্টারমশাই বলছি কারণ আমরা অভ্যস্ত মাস্টারমশাই বলতে। সবাই আমার সহপাঠীর মধ্যে স্বপ্নেন্দু রয়েছে এখন এই মুহূর্তে, কিন্তু যেটা বলতে যাচ্ছি, সর্বভারতীয় চারুকলা ও ভাস্কর মেমোরিয়াল ট্রাস্টে সংক্ষেপেই বলি, কেননা বলতে গেলে অনেক সময়, অনেক ঘটনা, অনেক আনন্দের, অনেক অভিজ্ঞতার মাস্টারমশাইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আজ পর্যন্ত। কখনো ভুলতে পারিনি, কখনো ভোলা যায় না। আমরা তখন, আমার ব্যক্তিগত জীবনটাই বলি, আমরা 1961-এর ব্যাচ। তখন মাস্টারমশাই প্রিন্সিপাল ছিলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক আমার হয়েছিল 1963-তে, যখন আমরা ডিপ্লোমা কোর্সের প্রথম 3 বছর, 2 বছর প্রিপারেটরির পর 3 বছরে আমরা যখন আমি স্কাল্পচার ডিপার্টমেন্টে আসি, আমার আরেকজন প্রণম্য গুরু ছিলেন সুনীল পাল মহাশয়। উনি স্কাল্পচার ডিপার্টমেন্টের অধ্যক্ষ ছিলেন। তখনও মাস্টারমশাইকে দূর থেকে দেখতাম আমরা, একটা কেতাদস্তুর একজন, ঠিক সাহেবের মতো ওনার গতিবিধি, ওনার চলাফেরা, ওনার স্টাইল, সমস্ত কিছু আমাদের কাছে কীরকম নজর কেড়ে নিত। আমরা যারা ছাত্র ছিলাম, কিন্তু সাহস পেতাম না কাছাকাছি গিয়ে কথা বলার। তা আমাকে পরোক্ষভাবে আমারই মাস্টারমশাই সুনীল পাল মহাশয় উনি বললেন, যাও না একবার মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বলো, বলো যে আমি শিখতে চাই মাস্টারমশাই আপনার কাছে। উনি যা কিছু বলুন না, তুমি গিয়ে একবার দেখো, আর যদি তুমি ঠিক মাস্টারমশাইকে ধরে নিতে পারো বা উনি তোমার এদিকে করেন, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে ওনার মতো। ওনাকে শিল্পী বললে একটু কম বলা হয়, উনি ছিলেন পণ্ডিত। উনি সর্ব বিষয়ে ওর থেকে আমি অভিজ্ঞতা সম্পন্ন শিল্পী দেখি। তো আমি একটু জেদিই ছিলাম, তো আর বয়স অল্প। ওনার রাসবাড়ি চেহারায় যখন প্রিন্সিপালের টেবিলে বসতেন, তখন গিয়ে দাঁড়ানোর মতো ক্ষমতা হতোই না। তবুও চেষ্টা করে বলতাম, মাস্টারমশাই আমি কাজ শিখতে চাই। উনি খুব স্বভাবসিদ্ধ স্বরেই বলতেন, কেননা তোমাদের স্কাল্পচার ডিপার্টমেন্টে অনেক মাস্টারমশাই আছেন, তাদের কাছে গিয়ে শেখো। আমি বললাম, মাস্টারমশাই তো বললেন আপনার কাছে আসতে, উল্টে বলেছি। তখন বলছে, না না না, আমার কাছে শিখলে ভীষণ দুঃখ পাবে, কষ্ট পাবে, আমি ভীষণ টর্চার করি। আপনি একবার করেই দেখুন না টর্চার, কিন্তু আপনার কাছেই শিখতে চাই। আমার জেদ ওনাকে স্কাল্পচার ডিপার্টমেন্টে উনি আসতে শুরু করলেন। সেই ঘটনা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার 35 পৃষ্ঠার লেখা রয়েছে ওনার সম্পর্কে। উনি শুরুতেই আমাকে যখন টর্চারের কথা বলেছিলেন, সেই টর্চারের মধ্যে উনি আমার 19টি মাকেট আমরা প্রথম শিখলাম ওনার কাছে যে স্কেচ মডেলকে মাকেট বলতে হয়। মাকেটটা ইটালিয়ান ওয়ার্ড, তো উনি প্রথম আমাদের শেখালেন যে মাকেট বলে মাকেট। তো উনি কিছু বলতেন না, উনি মাকেটগুলো যেগুলো বানিয়েছি কাঁচা কাঁচা বা একটু শুকিয়ে গেছে, উনি দেখতেন আর ভেঙে দিতেন, পাট করে ভেঙে ফেলে দিতেন, কিছু বলতেন না, আবার কর। তো মাঝে মাঝে রাগও হতো যে কোনো ডাইরেকশন দিচ্ছেন না, কোনো দিচ্ছে না, বললো আবার কর। এরকম করতে করতে 19টে মাকেট আমার ভেঙে আসছে। তারপরে যখন শেষ মার্কেটটাতে উনি পুরোপুরি
বললেন না যে দারুণ হয়েছে বা বেশ সুন্দর হয়েছে, চলতে পারে। দ্যাট ওয়াজ মাই মোস্ট কি বলবো এক্সাইটিং ডে, যে আমার মার্কেটটা পাস হয়ে গেছে। তো বন্ধু বান্ধবরা ক্যান্টিনে গিয়ে তো মার্কেট পাস হয়ে গেছে বলে আমার থেকে যা খোকাদার ক্যান্টিন ছিল, খোকাদার তখন আমাদের ক্যান্টিনে, তো ওই একটা আমার খুব স্মরণীয় দিন। তারপরে যখন আমি কাজ শুরু করতে চাইছি, মার্কেটটা এনলার্জ করতে চাইছি, তখন বলে ছোট উডকার্ভিং দিয়ে শুরু করো না, যত বড় করতে পারবে তোমার কাছে ছোটটা কিছু মনে হবে না। এই যে গাইডলাইন করে ছাত্রকে এগিয়ে দেওয়ার যে মানসিকতা মাস্টারমশাইয়ের মধ্যে ছিলেন, যে একটা ছেলেকে কি করে ওপর তুলতে হয়। তো আমরা ওই উল্টোডাঙ্গার ওখানে গিয়ে একটা কাঁঠাল কাঠের মস্ত বড় গুড়ি, প্রায় 5 ফিট, আচ্ছা হ্যাঁ এইরকমই সাইজ হবে, যেটা এখন দিল্লির ত্রিবেণী কলাসনের সঙ্গে রয়েছে। আর একটুখানি বলে আমি পরে চলে আসছি। উনি অনেক ঘটনা শেষ করা যাবে না। মাস্টারমশাইয়ের সান্নিধ্য যারা পায়নি তারা সত্যিই বঞ্চিত হয়েছে। আর আমি খুব নিজেকে ধন্য মনে করি, কারণ আমি মানে সবচেয়ে বেশি সান্নিধ্য। এবং পরে আমি যখন আর কি ছেড়ে দিল্লি আর্ট কলেজের লেকচারার হয়ে চলে যাই, কিন্তু চলে যাওয়াটা আমার কাছে মনে হয় না যে মাস্টারমশাইকে আমি ছেড়ে চলে এসেছি, কেন ওনার সব সময় উনি আমার সাথে কথা বলতেন বা চিঠি দিয়ে লিখতেন, এই করো সেই করো, ফলে আমি যেন মনে হয় যে মাস্টারমশাইকে ছেড়ে যাইনি। তো যাই হোক, তো উনি ওই 5 ফিটের মতো গাছের গুঁড়ি এনে ওই মার্কেটটাকে এনলার্জ করার মতো ব্যাপারটা শেখাতে লাগলেন। উনি প্রতিদিন যতই কাজ থাকুক না কেন, অ্যাডমিনিস্ট্রেশনের যতই কাজ থাকুক না কেন, উনি প্রত্যেকটি ডিপার্টমেন্ট ভিজিট করতেন। তার পরবর্তী শেষ সময়ে উনি স্কাল্পচার ডিপার্টমেন্টে আসতেন, কেন ওনাকে একটু সময় দিতে হয় স্কাল্পচার ডিপার্টমেন্টে। তো তখন আমরা যখন চিজল, হ্যামার, গাউজ এগুলো আমাদের উনি বললেন যেগুলো বাজারে পাওয়া যায় না, অথিস মিস্ত্রি আছে শোভা বাজারে, তার কাছে ওইগুলো তৈরি করে আনবে। সেই প্রথম ওনার গাইডলাইন পেয়ে আমরা সবাই গেলাম। আর কলেজ স্ট্রিটের ঠনঠনে কালীবাড়ির কাছে সমস্ত ওই কি বলে আরে ফাইল, যে ফাইলগুলো কিলো দরে বিক্রি হয়, সেই ফাইলগুলো নিয়ে যাবে। সেই ফাইল নিয়ে গেলে সেটা দিয়ে গাউজ তৈরি করে দেবে অথিস মিস্ত্রি। এটাই ছিল ওনার প্রারম্ভিক শুরু। কিন্তু মজার কাণ্ড যে কেমন করে একজন গুরু একটা ছাত্রকে প্রথম থেকেই তাকে কতটা করা যায়। যেমন আমাদের কেউ শিখিয়ে দিত না কাঠের গুঁড়ির যে বাইরের অংশটা, সেটাকে অসার বলা হয়। তো আমরা এসেই ওই কি বলে কুড়ুল এসব এনে আমরা ছাল ছাড়াতে আরম্ভ করেছিলাম 2-4 জন বন্ধু মিলে। আর এই ছালটা ছাড়িয়ে নিয়ে তারপর তো করবো কাজ। উনি এসে খুব বকলেন আমাকে, বিশেষ করে আমাকেই বকলেন, যেহেতু আমি কাজটা এই কাণ্ডটা করে ফেলেছি। তোমাকে যদি এইরকম কুড়ুল দিয়ে কেটে কেটে ঠিক করা হয়, তুমি থাকবে? এই ছিল ওনার কথা। You will have to love your materials. You will have to love your whole format. Why don't you start chiseling, hammering with mallet and gauze? একটা সুন্দর কাছের গুঁড়িকে ওইরকম মানে কাটতে নেই, আঘাত করতে নেই, ওকে ভালোবাসতে হয়। তো তুমি চিজল করে ফর্মটা তৈরি করো না, গাউজ করে ফর্মটা তৈরি করে দেখবে যে ওই অসার কাঠটা বেরিয়েও গেছে, আস্তে আস্তে তুমি ফর্ম নিয়ে চলে আসবে। তখন আমার আজও মনে আছে মাস্টারমশাইয়ের কাছে, মাস্টারমশাই আমাদের তো কেউ শিখিয়ে দেয়নি। এখন তো বলছি যা অন্যায় করেছো সেটা শুধরে কাজ দেখবে, যে সময় তোমার 3 দিনে করার কথা না হয় 4 দিন লাগবে, 5 দিন লাগবে, কিন্তু তুমি তো একটা সুন্দর ফর্ম দেখবে। এটাই ছিল আমার প্রারম্ভিক মাস্টারমশাইয়ের কাছে গুরু শিষ্য পরম্পরার যে
দিকগুলো, সেই দিকগুলো উনি আমাকে শুরুর থেকে অ্যালার্ট করিয়ে দিলেন। সৌভাগ্যবশত সেই 19তম মার্কেটের ওই বড় কার্ভিংটা যখন অ্যানুয়াল এক্সিবিশনে প্রদর্শিত হয়, আমি পেয়েছিলাম তখনকার দিনে এডুকেশন সেক্রেটারি সিলভার মেডেল পেয়েছিলাম। তো তখন উনি আমাকে বুঝিয়ে বললেন, এখন বুঝতে পারো যে 19 অ্যাটেম্পট and 1 অ্যাটেম্পটের ডিফারেন্সটা কি? এইভাবে উনি আমাকে একের পর এক সেসব অনেক ঘটনা, আমি অনেক আর বেশি এতে যাবো না, ঘটনার শেষ নেই আমার জীবনে। ওনাকে ওনার সম্পর্কে বলা বা ওনার সান্নিধ্য পাওয়া, আর উনি কেমন করে শেখাতেন, ওনার দৈনন্দিন জীবনের সঙ্গে আমি যেন জড়িয়ে গেছিলাম। উনি আর আমিনাদি আমাদের মাস্টারমশাই স্ত্রী স্বনামধন্য পেন্টার ছিলেন। ওনারা বিকেলবেলায় অনেক সময় গঙ্গার পাড়ের দিকে ওনার ছোট্ট ফিয়েট কার, সেই ফিয়েট কারে বেড়াতে যেতেন, আর আমাকে বলতেন ডিগিটা তোর কাছে থাকলো। ডিগি মানে ওনার ছেলে। তো উনি আমাকে মাঝে মধ্যেই প্রিন্সিপালের রুমে ওনার একটা বড় মেহগিনির কার্ভিং করছিলেন। উনি একমাত্র প্রিন্সিপাল যে উনি ওনার প্রিন্সিপাল রুমটাকেও স্টুডিও বানিয়ে ফেলেছেন। একটা কোনায় একটা বড় কাঠের ব্লক রেখেছিলেন, যখনই কোনো কাজকর্ম না থাকতো উনি নিজেই গিয়ে টুকটুক করতে লাগতেন, আর চাপরাশিদের বলতেন যেটা পরিষ্কার করে দিস। আমাকে উনি ইনডিরেক্টলি আমার কনফিডেন্ট, আমার কি বলে সৃজনাত্মক জায়গাগুলোকে উনি কিভাবে এগিয়ে দিয়েছিলেন তার নমুনাগুলো বলতে চাচ্ছি একটু। দিঘিকে রেখে আমার কাছে ছেড়ে দিয়ে যেতেন, দিঘিকে দিয়ে বলতেন এই জায়গাটা না আমি ঘুরে আসছি, এটা একটুখানি কনকেপটা একটু কেটে দাও। কনকেপ বলে মানে যেটা, যে জায়গাটা ওটা লাইন টাইন দিয়ে রেখে আমাকে বলে এটা কেটে রাখিস তো, আর দিঘি থাকলো তোর কাছে। আমিও কাটছি, মাস্টারমশাইয়ের কাজ, একটু ভয়ও লাগছে, বেশি কেটে ফেললে হয়তো উনি আমাকে বকবেন। কেটে কেটে যতটা করতে করেছি দেখি আর এসেও গেছে। এসে গিয়ে আবার খাটামাটি বকুনি দিলেন আমায়। তোমায় তো বলেছিলাম যে নিশ্চিন্তে কাটো, কেন কাটলে না, রয়ে গেল কেন? তোমাকে তো লাইন দিয়ে দেখিয়েছিলাম। মাস্টার সাহেব ভয় করছিল যদি বেশি হয়ে যায়। ভয়ের কি আছে, তা তোমায় তো দেখিয়েছিলাম না। এইসব ঘটনার বহু বহু কি বলবো, আজকের প্রজন্মরা, তোমরা যারা ছাত্ররা এসছে, গুরু শিষ্য পরম্পরার যে বিশেষ কি বলে সম্পর্ক, যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপটা তোমরা এখন পাচ্ছ কেন আমি জানি না। তবে আমি আজও, আমার বয়স 81 পেরিয়ে গেছে, কিন্তু আমিও এখনো মনে করি যে আমাকে, আমি যেহেতু দিল্লিতে থাকি, আমাকে আমার সম্পর্কে বলা হয় আমি নাকি সুইট 18, আমি নাকি সুইট 18, মানে আমার মেন্টাল অ্যাটিটিউডটা কখনো মানে বার্ধক্যের দিকে যায়। আমি এই মুহূর্তে ভুবনেশ্বর গার্লস কলেজে উদ্ঘাটন করে এলাম, তার আগে আমার ওই রহনের সঙ্গে গেলাম আহমেদাবাদে। সেসব না দেখলে না জানলে। আর এইবার চলে আসছি মাস্টারমশাইয়ের সম্পর্কে। মাস্টারমশাই সবাইকে অনেক গল্পকথা, ওনার জীবনের অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, আর তার মধ্যে ওনার যে কি প্রচন্ড প্রি ব্রিটিশ মানে প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমে উনি যে স্ট্রাগলটা করেছেন, তখন অনেক প্রথিত যশস্বী শিল্পী অমরনাথের ঘরানা, উনি ক্ষিতিন মজুমদারের অরিজিনাল উনি ছাত্র ছিলেন। উনি বেসিক্যালি ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিংয়েরই উনি শিখেছেন নিজের ওয়াশ অ্যান্ড টেম্পার থেকে। তারপর উনি স্কাল্পচারের প্রতি ওনার আগ্রহ বাড়ে। তারপর দেখতে দেখতে উনি মনে করেছিলেন ওই সময়, উনি এখন জেলেও গেছিলেন যতদূর আমার মনে হয়, কথাবার্তার মধ্যে বলছিলেন। ওনার মাস্টারমশাই, ওনার বাবা, ওনার মাকেও আমি পেয়েছি। তো এই সুন্দর একটি গুরুর সান্নিধ্য পাওয়া আমি নিজেকে ধন্য মনে করি, আজও মনে করি। আর সেটা হলো উনি যখন বলতেন, কর্তা প্রসঙ্গে অনেক কিছুই কম্পারিজন করে ছেলেদেরকে শেখাতেন, মেয়েদের শেখাতেন। যেমন ধরো, উনি বলতেন যে আমার গুরু উড়িষ্যা
গিরিধারী মহাপাত্রা, ঠিক বলেছেন। উড়িষ্যার গিরিধারী মহাপাত্রর সঙ্গে প্যারিসের যিনি উনি গুরু ছিলেন, সেই গুরুর নামটা আমার এই মুহূর্তে মনে নেই, উনি কম্পেয়ার করছেন, দেখো গুরু শিষ্য বা গুরুর যে শেখানোর পদ্ধতি কিন্তু ইউনিভার্সাল, শেখানোর পদ্ধতি হলো ইউনিভার্সাল। গিরিধারী মহাপাত্র যেভাবে আমাকে শিখিয়ে স্টোন কার্ভিংয়ের জায়গায় আনিয়েছিলেন, আমি প্যারিসে শিখতে যাচ্ছি, তার মধ্যে কোনো রকম একটু তারতম্য ছিল না। ওতে দেশ কাল কোনো ব্যাপারই হয় না। গুরু যে কোনো জায়গায় যে স্তরেই থাকুক না কেন, সমানভাবে ওই একই সুরে গুরু শিষ্য পরম্পরাটি চলতে থাকে। আর অনেক কিছুই উনি বলতেন, ধমক দিতেন, ঠিক কথা, ধমক দেওয়া খুব স্বাভাবিক। আমরা তো খুব একটা ভালো ছেলে ছিলাম না, একটু দুষ্টু বুদ্ধির ছেলেই ছিলাম। যাই হোক, এরকম করতে করতে সবসময় শুধু আমি নয়, আমার সঙ্গে যারা আরও ছাত্র ছিল একসঙ্গে, নিরঞ্জন ছিল, দিলীপ সাহা ছিল, স্কালচারের স্বপ্নেন্দু এখন বসে রয়েছে, ও পেন্টিংয়ের ছাত্রদেরও অনেক বেশি সান্নিধ্য লাভ করেছে মাস্টারমশাই। তো যারা মাস্টারমশাইকে চাইতো, যে কোনো ডিপার্টমেন্টের হোক, যেমন ধরো এখানে রয়েছেন আমাদের সম্প্রতি মারা গেলেন আমাদের নরেন্দ্রনাথ দত্ত, উনি কিন্তু মাস্টারমশাইয়ের পরম ভক্ত ছিলেন, আর তার সূত্রে আমিও ওনার সান্নিধ্য পেয়েছি। নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে আমি অনেক কাজ করেছি। যাই হোক, মাস্টারমশাই বলতেন যে মানে ইন্ডিপেন্ডেন্সের আগে উনি যে লন্ডনে মানে যাবেন, সেই কথাগুলো কতবার বলেছে, যে কি কষ্ট। উনি কোথায় বীরভূমের টাকি স্কুলে না কোথায় একটা সংস্কৃত পড়াশোনা, সেখান থেকে উনি বিলেত যাওয়ার পরিকল্পনা করেন, অনেক কষ্টে টাকা পয়সা জোগাড় করে ওই শিউড়ি, শিউড়িতে ছিলেন, হ্যাঁ ঠিক কথা। তারপরে উনি প্রায় 6 মাসের মতো লেগেছিল, তখন জাহাজ হিসেবে উনি লন্ডনে গেছেন, যেটা এখনো দেখতে পাওয়া যায় ওনার লন্ডনের স্টুডিওর ওই অবস্থার চেহারা। উনি ফেয়ারওয়েলের পোর্ট্রেটটা করছেন, এবং ওই সময় যারা নামি ভাস্কর ছিলেন ইংল্যান্ডে, তাদের সঙ্গে সমানে কম্পিট করে একজন ইন্ডিয়ান স্কাল্পচার হিসেবে সুনাম অর্জন করা খুব ছোটোখাটো ব্যাপার ছিল না। আমি একটাই উদাহরণ দেব এরপরে, যে আমার সঙ্গে ওনার সবচেয়ে বিশেষ বন্ধু স্যার হেনরি মুরের সাক্ষাৎকার আমার হয়েছিল পরবর্তীকালে। আমি যখন লন্ডনে গিয়েছিলাম 1 বছর ব্রিটিশ কাউন্সিলে, তো উনি আমার মাস্টারমশাই সম্পর্কে যে কথাগুলো বলে গেছিলেন, আমাকে বলেছিলেন, উনি খুব দুঃখ করেছিলেন যে তোমার গুরুর মতো এরকম ব্রিলিয়েন্ট স্কাল্পচার আমরা দেখি। নো ওয়ান্ডার আমি অনেক কিছুই তোমার গুরুর কাছ থেকে শিখেছি। তোমার গুরুর টেরাকোটা, প্রিপারেশন, কম্পোজিশনাল সেন্স, যেগুলো আমাকে অনেক হেল্প করেছে। আর উনি ইংরেজিতে বলেছিলেন যে I was rather unfortunate that I am not able to visit that great country India. India has got so many classical sculptures, যার আমি তার কিছু নিয়ে আমি আমার নিজের ট্রান্সমিট করেছি মডার্ন কন্টেম্পোরারি, মাদার এন্ড চাইল্ড, বাট those are all the source and resources from the Indian classical sculptures. And I told your guru, don't go back to India, you will be no hand. But I had to do. He didn't listen to my word. However, his shadow has come to me. আমাকে থেকে বললেন, দেন অনেক গল্প কথার মধ্যে উনি আমাকে ওনার মানছাড়া গ্রামে ব্রিটিশ গভর্নমেন্ট, এটাও শোনার মতো, যা আমাদের ভারতবর্ষে খুব রেয়ার, আমাদের ভারতবর্ষের চিন্তার বাইরে। হ্যাঁ, মানছাড়াম একটা গ্রাম ব্রিটিশ সরকার ওনাকে দান করে দিয়েছিলেন, যে ওনার সমস্ত কাজ পুরো গ্রাম ডিসপ্লে হয়ে থাকবে। সারা বিশ্বে যেসব স্কাল্পচারগুলো ডিসপ্লে হয়েছে ডিফারেন্ট মিডিয়াম, কিন্তু অরিজিনালগুলো ওখানে ডিসপ্লে হবে ছোট্ট একটা বাংলোর মধ্যে। আনফর্চুনেটলি হি ওয়াজ এ শর্ট হাইট ব্রিটিশ জেন্টলম্যান, কিন্তু ছোট্ট হাইটের হলে কি হবে, ঠিক দাদুর মতো হাত ধরে ধরে আমায় নিয়ে যাচ্ছে উল্টে। আর কফি
খাওয়ার সবাই উনি বললেন এটাই আমার জগৎ। একটা হেক্সাগোনাল এরকম একটা রুমের মধ্যে হাজার হাজার বাকেট সাজিয়ে রেখেছেন, আর ওই বসে একটা ছোট্ট, ঠিক পরিষ্কার নয়, সেইখানে বসে উনি প্রথম কফি খান, ব্রেকফাস্ট আগে পর্যন্ত উনি বাকেটগুলোকে কারেক্ট করে ঠিক করেন, আপ টু ডেট করেন, তারপর সেটাকে ম্যাচ করার কথা ভাবে। এই যে জায়গাটা, এই যে মানসিকতা, হাজার হাজার বাকেট দেখে তার মধ্যে দু একটা বাঁচে। তারপরে আমাকে বললেন যে দেখো তোমার মাস্টারমশাই তো চলে গেলেন, আর উনি ওখানে কেমন করে আছেন জানি না, উনি যদি লন্ডন বেশ করতেন তাহলে উনি বিশ্বের শ্রেষ্ঠ ভাস্কর বলে, তাই আমরা বিশ্ববরণ্যে ভাস্কর বলে তো থাকি। চলে এসে উনি প্রথমে দিল্লিতে ওনার স্টুডিও হয়, এবং কেউ জানে কিনা জানি না, প্রথম উনি দিল্লি আর্ট কলেজের স্কালচার ডিপার্টমেন্টের হেড ছিলেন। ওনার তৈরি সমস্ত জিনিসপত্র পরবর্তীকালে আমি যখন লেকচারে যাই আমাকে বলা হতো এইগুলো তোমার গুরু করে গেছে, এই রিভলভিং স্কেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু। যাই হোক, আমাকে তারপর বললেন, লোক ডিয়ার বয়, ডোন্ট ডিপেন্ড অন মুড, ডোন্ট ডিপেন্ড অন মুড, you'll have to scroll your hand whenever you find time, maybe in the cafeteria, maybe while you are traveling on the train, or you are in the classroom, but your hand should be scrolled. Your hand should be scrolled. You don't know when and how the forms will come. Maybe seriously, maybe not seriously. But you'll have to scroll your hand. Don't depend on mood. And I follow the same. ওনার ব্লেসিং মাথায় হাত দাও আমি আজও ফলো করি, কখনো ওয়েট করি না ডিপেন্ডের জন্য, মানে মুডের জন্য ডিপেন্ড করি না। আমার মাস্টারমশাই ঠিক তাই ছিলেন। শেষ দিন পর্যন্ত আমি শুনেছি যে উনি উড কার্ভিং করার জন্য অসুস্থ থাকা সত্ত্বেও মেলে ওনার লাস্ট যে একটা উড কার্ভিং উনি করতেন, সেটা করতে না পেলে উনি খুব অস্থির হতেন। এটাই ছিল ওনার চরিত্রের বিরাট। আর অ্যাসেসমেন্টের জায়গায় আমার খুব দুঃখ, খুব কষ্ট হয় যে এইরকম একটা জায়গান্টিক পিলার ইন দ্য আর্ট ফিল্ড তাকে আজও ঠিক মতো অ্যাসেস করা হয়নি। আজকের প্রজন্মরা অনেকেই জানে, আমি কথাবার্তা বললেও দেখেছি, উইস চিন্তামণি কর, যাকে বাইরের দেশে, যাকে ইভেন দিল্লি, কলকাতা, বম্বেতে মাস্টারমশাই সম্পর্কে সবাই একবারে। আজকে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের ওই যে মাদার অ্যান্ড চাইল্ড উইথ এটা, যেটাতে আমরা হেল্প করেছিলাম মাস্টারমশাইকে, ওইটা যখন উনি, আমার আজও মনে আছে চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট ওনাকে এটা দিয়েছিলেন তখনকার দিনে, হেদায়তুল্লাহ ছিলেন চিফ জাস্টিস। তা আমরা তখন ছাত্র ছিলাম, ওনাকে হেল্প করার জন্য, ঢালাই করার জন্য, সব কিছুতেই করেছি। আজ ওটা ওয়ান অফ দি বেস্ট স্কাল্পচার বলে দিল্লিতে ধরা হয়। প্রায় তোমরা দেখতে পাবে, মানে আপনারা সবাই দেখতে পাবেন টেলিভিশনের থ্রুতে, যখনই সুপ্রিম কোর্টের কোনো ছবি আসে আমার মাস্টারমশাই ওই। আর আমি সুপ্রিম কোর্ট পাইনি, তবে আমি আরেকটা কোর্ট পেয়েছি, সেটা হলো দিল্লির সাকেত ডিস্ট্রিক্ট সাকেত কোর্ট, আমি অনুরূপ